ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর কবিতা জন্মভূমি আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যেটি তোমাদের পাঠ্য আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং বিশ্লেষণ করব। কবিতার পাঠে আমরা দেখি, কবিতার যে পাঠটি আছে, একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে, একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর। একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে। কবি প্রথমেই দুদিকে তাকাতে বলেছেন, একটা মাটির দিকে একটা মানুষের দিকে। মাটি এবং মানুষ কবির কাছে দুটোই একটি সম্ভাবনার বস্তু বা সম্ভাবনার একটা আমরা বলতে পারি আধার, যেখানে মাটির সঙ্গে মানুষের সম্পর্ক আছে, আবার মানুষের জীবনের সঙ্গে মাটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানুষ যেমন মাটির উপর ফসল ফলিয়ে পৃথিবীকে শস্য শ্যামলা করতে পারে, তেমনি মানুষের কার্যহীনতা বা কর্মহীনতার কারণেও মাটি কিন্তু আমরা জানি বন্ধা হয়ে যায় এবং সেই মাটি তার শস্য শ্যামলা যে পৃথিবী সেখান থেকে বঞ্চিত হয়। অর্থাৎ মানুষের কর্মোদ্যমতায় মাটিকে একটা পৃথিবীর সজীবতায় রূপান্তরিত করে নিয়ে আসে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর। এখানে রাত শেষ হয়নি বলতে, রাত বলতে এখানে কবি প্রতীক অর্থে বা রূপক অর্থেই বোঝাচ্ছেন। রাত বলতে সেই রাতের কথা বলা হচ্ছে যেখানে মানুষের জীবনে বিপদ কিংবা বিভীষিকার সংকেত বা প্রতিমূর্ত হিসেবে কবিতায় উঠে আসছে। অন্ধকার এখনো তোমার বুকের ওপর। অন্ধকার বুকের ওপর থাকে না, অন্ধকার থাকে চারিপাশে। কিন্তু কবি এখানে অন্ধকার বলতে বোঝাচ্ছে যে অন্ধকার মানুষের জীবনকে ঢেকে রেখেছে এবং সেই অন্ধকার মানুষের জীবনের আশা এবং প্রত্যাশাকে অনেকটা আচ্ছন্ন করে রেখেছে, এমন ভাবে যে মানুষ দিশাহীন হয়ে পড়েছে। কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ। এই যে বলছে বুকের ওপর কঠিন পাথরের মতো, অন্ধকার এখনো তোমার বুকের ওপর, কঠিন পাথরের ওপর তুমি নিঃশ্বাস নিতে পারছো না। আমরা স্বাভাবিকভাবেই যখন বুকের ওপর কোনো ব্যথা বা চাপ অনুভব করি তখন দেখা যায় আমাদের শ্বাস প্রশ্বাস কার্যকারিতায় অসুবিধা হয়। তো এখানে পাথর বলতে কবি যে বলেছেন যে মানুষের ওই জীবনের যে স্বাভাবিক ছন্দ যা থমকে আছে, যা তাকে একেবারে বিভীষিকাময় করে তুলেছে, সেই অবস্থায় সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। প্রত্যেকটা মুহূর্ত তার কাছে দম বন্ধ হয়ে ওঠার মতো পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্ত তার কাছে যেন সংগ্রামের জন্য প্রতীক্ষার একটা ডাক দিচ্ছে, যেখান থেকে এই অবরুদ্ধকর পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারে। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ। কালো আকাশটাও এখানে ঠিক প্রতীক অর্থেই, যেখানে মানুষের জীবনের একেবারে স্বাভাবিক স্বচ্ছন্দের বেঁচে থাকার যে প্রয়োজনীয়তা এবং যে চাহিদা সেগুলো ঢেকে গেছে কালো আকাশ দিয়ে, এবং কালো আকাশ কিন্তু মানুষের কাছে সমস্ত আশা ভরসাকে অন্ধকার করে রেখেছে। এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। এখানে বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে বলতে এখানে সেই যে বিপদ কিন্তু বাঘের মতো থাবা উঁচিয়ে আছে, প্রত্যক্ষভাবে মানুষকে এবং মানুষের স্বাভাবিক জীবনকে আঘাত আনবে বলে বা তাকে ক্ষতিগ্রস্ত করবে বলে। সেখানে যতটা পারা সম্ভব নিজের সামর্থ্য দিয়ে সেই পাথরটাকে সরিয়ে দিতে হবে। কোন পাথরটাকে? যে পাথরটা বুকের উপর চেপে আছে এবং প্রতি মুহূর্তে আমাদেরকে দমবন্ধ অবস্থায় ফেলে রেখেছে। সেই পাথরটাকে সরিয়ে দিয়ে আমাদেরকে একেবারে স্বাভাবিক স্বচ্ছন্দের জীবন যাপনে ফিরতে হবে। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সমাজের তথাকথিত যে সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা থাকে তাদের উদ্ধত যখন শাসন মানুষের কাছে কালো পাথরের মতো বুকে চেপে থাকে, কিংবা কালো আকাশের মতো তাদের পৃথিবীর আকাশকে ঢেকে রাখে, সেই জায়গায় বলেছে যেভাবে পারো, যে কোনো উপায়ে পারো সেই পাথরটাকে সরিয়ে দেওয়ার কবি একেবারে কাতর আরতি জানিয়েছে। কাদের কাছে? সমগ্র মানব জাতির কাছে। আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। কবি এখানে বলতে চেয়েছেন যে তুমি এটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি। কেন কবি এই কথাটা বলেছেন? কারণ আমরা জানি
যে যখন মানুষ যত বেশি ভয় পায় প্রতিপক্ষের শাসক বা শোষক তাকে আরো বেশি করে শোষিত বা শাসিত করে। তাই যখন মানুষের ওই ভয় পাওয়ার যে মূর্তিটা শাসক বা শোষককে আনন্দিত করবে না বা তাকে শোষণ বা শাসন করতে আনন্দ দেবে না, তখন সে কিন্তু থমকে যাবে এবং তার যে শাসনের উদ্ধত থাবা সেটা কিন্তু আমরা দেখব অনেকটা নিচের দিকে গেছে এবং সে সেখান থেকে বিরত থেকেছে। মাটি তো আগুন হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। আমরা কবিতার শুরুতেই আমরা বলেছি যে কবি এখানে মাটি এবং মানুষ দুদিকেই তাকাতে বলেছেন। তো কবিতার শুরুতেই আমরা আলোচনার ক্ষেত্রে বলেছি যে মানুষ এবং মাটি দুটোই সম্ভাবনাপূর্ণ আধার, কিন্তু মানুষ তার কার্যক্ষমতার দ্বারা নিজের জীবনকে যেমন সফল করে ঠিক মাটিকেও সফল করে তোলে এবং মাটি হয়ে ওঠে শস্য শ্যামলার দ্বারা সজ্জিত। তো মাটি আগুন হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, তাহলে সেখানে মাটি বা ভূমি বা ধরিত্রী সে বন্ধুর হবেই যদি মানুষের কর্মক্ষমতা হারিয়ে যায়। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি। আমরা জানি মরুভূমি তৈরি হয় বৃষ্টির অভাবে। পৃথিবীর বড় বড় মরুভূমি, সেটি থর হোক, সাহারা হোক, গোবি হোক, তা তৈরি হয়েছে বৃষ্টির অভাবে। এখানে বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও সঙ্গে মরুভূমির তুলনা করেছেন কবি এই কারণেই যে মানুষের জীবনে বৃষ্টি আনার মন্ত্র হচ্ছে সজীবতার প্রতীক। সেখানে স্বাভাবিক যে রুক্ষতা সেটা ধুয়ে গিয়ে একেবারে নতুন প্রাণের সঞ্চার ঘটে এই বৃষ্টির মধ্য দিয়ে। সমস্ত গ্লানি এবং সমস্ত রুক্ষতা কিন্তু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে যায় এবং মাটি কিন্তু সজীব হয়ে ওঠে এবং স্বদেশ তখন হয়ে ওঠে শস্য শ্যামলাপূর্ণ। সমস্ত অভাব এবং সমস্ত দারিদ্রতা তখন কেটে যায়। তাই মানুষকে অনেক বেশি করে সৃজনশীল এবং কর্মোদ্যম হতে হবে, যার ফলে ফসল ফলবে সেই মাটিতে যে মাটি তার বন্ধ্যাত্ব ঘুচিয়ে মরুভূমি ঘুচিয়ে সজীব এবং শস্য শ্যামলাপূর্ণ হবে। যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সেও বোবা ও অন্ধ হয়ে যায়। অর্থাৎ মানুষের বেঁচে থাকার যে আর একটি আমরা জানি যে হৃদস্পন্দন প্রতি মুহূর্তে আমাদেরকে জানান দেয় আমাদের বেঁচে থাকার লক্ষণকে, তেমনি যে মানুষ গান গাইতে জানে না সে কিন্তু জীবনের স্বাভাবিক সুর এবং ছন্দকে সে কিন্তু অনেক আগেই হারিয়ে ফেলেছে। তাই যখন প্রলয় আসে তখন কিন্তু বোবা ও অন্ধ হয়ে যায়। এখানে প্রলয় বলতে যেমন প্রাকৃতিক একটা দুর্যোগের কথা বোঝানো হয়েছে, তেমন সমাজে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে অস্থিরতা এবং যে বিক্ষোভ দানা বাঁধে তখন আমরা দেখি গানের মাধ্যমে কিন্তু সেই সমাজ একত্রিত হয় এবং অত্যাচারীর বিরুদ্ধে কণ্ঠস্বরকে একসঙ্গে একই স্বরে আওয়াজ তোলে। আমরা দেখেছি সেটা বঙ্গভঙ্গের সময় হোক বা দেশের স্বাধীনতা আন্দোলনের সময় হোক, কবি এবং অন্যান্য গানের রচয়িতারা গানের মাধ্যমে আমাদের জাতির প্রাণে কিন্তু একটা নতুন প্রাণের সঞ্চার করেছিলেন, যার মাধ্যমে সমস্ত জাতি আসমুদ্র হিমাচল এক মালার সুতায় নিজেরা আবদ্ধ হয়েছিল। তো এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি কবি সেই আহ্বান দিয়েছেন যে গান গাইতে যদি না জানায়, যে গান গাওয়া ভুলে গেছে, সে কিন্তু যখন প্রলয় আসবে সে পুনরায় আবার বোবা ও অন্ধ হয়ে যাবে। এই বোবা ও অন্ধ হয়ে যাওয়া যতটা না শারীরিকভাবে, তার থেকে আরো বেশিভাবে মানসিকভাবে। যে মানুষ মানসিক দিক দিয়ে স্থবির, যে সেই মানুষের কিন্তু সমাজও স্থবির এবং সেই মানুষ অত ধরাই যায় স্বাভাবিক ক্রমে যে সে মানুষ কিন্তু অতলে তলিয়ে গেছে। তাই যে সমাজ তলিয়ে যায় সেই সমাজে কিন্তু অত্যাচারের মাত্রা এবং শাসন কোন সীমায় পৌঁছায় সেটা আমরা বুঝতে পারি। তাই জন্মভূমি আজ কবিতায় কবি জন্মভূমিকে সাথে নিয়ে আমাদের আপামর পাঠক সমাজ এবং জাতিকে এই আহ্বান জানিয়েছেন যে প্রতি মুহূর্তে কিন্তু বেঁচে থাকার লক্ষণ যে গান এবং বেঁচে থাকার লক্ষণ যে বৃষ্টি আনার মন্ত্র, সেগুলো কিন্তু আমাদের মধ্যে ধারণ করতে হবে। তবেই জাতি কিন্তু নতুন ভাবে তার প্রাণের পরিচয় দিতে পারবে, সমস্ত অত্যাচার থেকে নিজেকে মুক্ত করার জন্য সংগঠিত হতে পারবে। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। আমরা জানি মাটি জড়বস্তু, কিন্তু এখানে কবি কবিতায় মাটির মধ্যে সেই প্রাণ সঞ্চার করেছেন।
যে মাটি আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত দুবেলা অন্ন সংস্থান যোগায়, সে আর জড়সত্তা নেই, তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটেছে। তাই সে প্রতীক্ষা করছে কার জন্য? কর্মোদ্যমী মানুষের জন্য। যে মানুষ ফসল ফলাতে জানে, যে মানুষ তার দিনগুলো সহজে অবহেলায় অতিক্রান্ত করে না, যে মানুষের মধ্যে প্রাণ আছে, কর্ম করার জন্য সবসময় কর্মব্যস্ত জীবনের তাগিদ আছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। এখানে মানুষের হাত ধরো, এই হাত ধরার মধ্যে দিয়ে একেবারে সংঘবদ্ধভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে বেঁচে থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেককে আমরা পরের তরে। অর্থাৎ যখন আমরা একজন আরেকজনের দুঃখে সমব্যথী হব এবং সমানুভূতি পোষণ করব একজন আরেকজনের প্রতি, তখন কিন্তু আমরা সেই চেতনায় উদ্বুদ্ধ হব এবং দেখব যে মানুষ সেও কিছু বলতে চায়। সে কি বলতে চায়? তার নিজের ভিতরকার পীড়িত মনের কথা, তার অভাব এবং দারিদ্রতার কথা, এবং তার দুঃখী মনের অন্তঃস্থলের বেদনার কথা। যে বেদনা একজন আরেকজনকে বললে তার মনের কষ্ট লাঘব হবে এবং আরেকজনের সাথে সে সহযোগী হয়ে জীবনে বাঁচতে পারবে। অর্থাৎ কবি জন্মভূমি আজ কবিতায় জন্মভূমির সাথে মানুষের একজন আরেকজনের মেলবন্ধনকে এতটা ঘনিষ্ঠ নিবিড় ভাবে গড়ে তুলতে বলেছেন, যেখানে এক সংঘবদ্ধ গোষ্ঠী চেতনায় মানুষ বাঁচবে, যে চেতনায় মানুষ শাসকের উদ্ধত থাবাকে থামিয়ে দিয়ে, আকাশের কালো মেঘকে সরিয়ে দিয়ে, বুকের ওপরের কালো কঠিন পাথরকে সরিয়ে দিয়ে বুক ভরে নিঃশ্বাস নেবে, আর এমন এক চেতনায় নিজেকে গড়ে তুলবে যেখানে সমস্ত শাসন এবং শোষণের করাল থাবা থেকে মুক্ত হয়ে এক শোষণহীন, শাসনহীন আধুনিক সমাজ গড়ে উঠবে। এই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যদি আমরা কাব্যগ্রন্থ এবং কবিতাগুলি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব তার সমগ্র জীবনেই তিনি সাধারণ নিপীড়িত মানুষের বেঁচে থাকার যে চাহিদা, তার জন্য আপামর যে সংগ্রাম মানুষের দৈনন্দিন জীবনের, তার কথাই বারে বারে কবিতায় উঠে এসেছে। তার যদি কাব্যগ্রন্থগুলোর মধ্যে দেখি গহচ্যুত কিংবা রানুর জন্য, মানুষের মুখ, ভিয়েতনাম, ভারতবর্ষ, এই সমস্ত কাব্যগ্রন্থের কবিতাগুলোতে একটা বিষয় সেটা কমন বা সাধারণ বা মিল আছে, সেটা হচ্ছে মানুষ এবং মানুষের বেঁচে থাকার যে চাহিদা এবং জীবন যন্ত্রণা। সেই জীবন যন্ত্রণা থেকে মুক্ত হতে মানুষের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে সৃজনশীল কর্মোদ্যম এবং তাকে একজন আরেকজনের সহযোগী হয়ে সমব্যথী হয়ে বাঁচতে হবে। তবেই পৃথিবী মানুষের কাছে বাসযোগ্য হয়ে উঠবে এবং তবেই পৃথিবী এক সার্থক জীবনের স্বপ্ন দেখাতে পারবে। আজকের বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ কবিতায় আমরা এই বিষয়বস্তুতে উপনীত হলাম যে কবি এক সার্থক সুন্দর সমাজ গঠনের জন্য সংঘবদ্ধ জীবন চেতনায় প্রত্যেককে একে অপরের অঙ্গাঙ্গী ভাবে মিশে থেকে এমন সুন্দর পৃথিবী গড়ে তুলবে যেখানে আকাশে কালো মেঘ ছাড়া, বুকে পাথর ছাড়া এক রৌদ্রোজ্জ্বল ঝলমলে শোষণহীন মুক্ত সমাজ গড়ে উঠবে। কবি সেই বাণীর আহ্বান এই কবিতার মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপন করেছেন। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর ক্লাসটি সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতা সম্পর্কিত কি কি প্রশ্ন আসতে পারে এবং কবিতা সম্পর্কিত আরো যে বিস্তারিত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সেগুলো নিয়ে আসবো। ধন্যবাদ।